প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি আলোচনা করব ন্যারেশন নিয়ে। ন্যারেশন কি জিনিস? ন্যারেশন হলো অন্যের কথাকে নিজের মতো করে উপস্থাপন করতে পারা। ধরো তুমি রাস্তা দিয়ে আসছো, তখন একটা লোক চিৎকার করে বলছিল যে আমি চোর, আমি চোর। তুমি এসে আমাকে সেই ইনফরমেশনটা দিচ্ছ। তুমি আমাকে বললে যে স্যার, আমি রাস্তায় আস্তে আস্তে দেখলাম যে একটা লোক বলছে আমি চোর। তো তোমাকে চোর বললো কেন? তো না, ওই লোকটা বলছে আমি চোর। বলছে তোমাকে সেই লোকটা কেন চোর বলল? বলছে না স্যার, ওই লোকটা বলছে সে চোর। তখন আমি বুঝলাম যে হ্যাঁ, লোকটা বলছে যে সে চোর। অর্থাৎ অন্যের কথা তুমি যখন তোমার মতো করে উপস্থাপন করবা, তখন পার্সনের পরিবর্তন চলে আসবে। আজ আমরা দেখব যে ভার্বের পরিবর্তনটা কিভাবে হয়। এটাকে বলে রিপোর্টিং ভার্ব। সেইস, এটা হলো রিপোর্টিং ভার্ব। আর আই এম বিজি, এটা হলো রিপোর্টেড স্পিচের ভার্ব। এই এমটা হলো রিপোর্টেড স্পিচের ভার্ব। 1 নম্বর নিয়ম অনুসারে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না। এমনিতেই আমরা জানি সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী প্রথম ভার্ব, প্রথম ক্লজের ভার্ব যদি পাস্ট হয়, তাহলে অবশ্যই দ্বিতীয় ক্লজের ভার্বের পরিবর্তন হতে হবে এবং সেটা পাস্টে হতে হবে। তো একই রকম ভাবে ন্যারেশনের ক্ষেত্রেও যখন আমি অন্যের উক্তি নিজের মতো করে বলি, তখন ক্লজের তৈরি হয়। দেখো, হি সেজ দ্যাট, এখানে দুইটা ক্লজের তৈরি হয়েছে। তাহলে প্রথম ক্লজের ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে হয় অথবা ফিউচার টেন্সে হয়, দ্বিতীয় ক্লজের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। দ্য ফার্মার উইল সে আই এম বিজি, তাহলে কি বলবো? দ্য ফার্মার উইল সে দ্যাট হি ইজ বিজি। রুল নাম্বার 2, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের ভার্ব এক ধাপ বেশি অতীত হয়। এক ধাপ বেশি অতীত হয় মানে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পাস্ট ইনডিফিনিট, যদি প্রেজেন্ট পারফেক্ট হয় পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট হলে পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট। সরি, আমি বলতে ভুল করেছি। পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর থেকে অর্থাৎ পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো পরিবর্তন হবে না। আর মডালের ক্ষেত্রে উইল থাকলে উড, শ্যাল থাকলে শুড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, এইরকম পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখন আমরা এগুলো চেষ্টা করি। 2 নম্বর রুল অনুযায়ী, হি সেড আই ডু ইট, তাহলে আমরা কি বলবো? হি সেড দ্যাট হি ডিড ইট। He said I am writing letters, he said that he is writing letters, he was writing letters। তাহলে যেহেতু এদিকে পাস্ট আছে, তাই ওইদিকেও পাস্ট হবে। He said I wrote letters, he said that he had written letters। He said I have passed the examination, he said that he had passed the examination। He said I had passed the examination, he said that he had passed the examination। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে কোনো পরিবর্তন হলো না। হি সেড আই ওয়াজ প্লেইং ফুটবল, হি সেড দ্যাট হি হ্যাড বিন প্লেইং ফুটবল। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। হি সেড আই শ্যাল প্লে ফুটবল, হি সেড দ্যাট হি উড প্লে ফুটবল। কারণ আই এর সাথে শ্যাল হয়, হি এর সাথে উইল হয়। তাহলে তোমরা মনে রাখবা, যদি উচিত অর্থে, তখন হি এর সাথেও শুড হতে পারে। এরপর 3 নাম্বার রুলে চলে আসো, নিয়মে চলে আসো। রিপোর্টেড স্পিচ অভ্যাসগত বা চিরন্তন সত্য হলে এর ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। হি সেড আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং, সে বলেছিল যে সে প্রতিদিন সকালে 1 ঘন্টা হাঁটে। তাহলে সে বলেছিল যে 1 ঘন্টা হাঁটে, এটা হচ্ছে হ্যাবিট, এই জন্য এখানে কোনো পরিবর্তন হবে না। হি সেড দ্যাট হি ওয়াকস, ফার্স্ট পারসনে হয় ওয়াক, আই ডু, উই ডু, ইউ ডু, ইউ ডু, হি শি ইট ডাজ, দে ডু। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াকের সাথে এস যুক্ত হলো। তাহলে হি ওয়াকস ফর অ্যান আওয়ার এভরি মর্নিং। দ্য টিচার সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য টিচার সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। যেমন আছে তেমনই থাকবে। রুল নাম্বার 4, দেখো, যে আমি যখন অন্যের কথা নিজের মতো করে বলবো, অর্থাৎ যে কেউ যদি অন্যের কথা নিজের মতো করে বলে, তাহলে অবশ্যই স্থান, কাল
এগুলো পরিবর্তনের সাথে সাথে আমাদের নাও হয়ে যায় দেন, হিয়ার হয়ে যায় দেয়ার, দিস হয়ে যায় দ্যাট, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, টুমরো দ্য নেক্সট ডে, ইয়েট বাই দ্যাট টাইম, কাম হয়ে যায় গো। যেমন দ্য বয় সেড আই উইল ডু দ্য ওয়ার্ক নাও, তাহলে ছেলেটি বলেছিল যে সে কাজটি করবে, এটা ছেলেটির জন্য সেই সময়টা তার জন্য ছিল নাও এখন, কিন্তু আমি যখন বলছি তখন এটা আমার জন্য নাও নাই, এটা আমার জন্য দেন হয়ে গেছে। তাইলে দ্য বয় সেড দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক দেন, সেই ছেলেটির জন্য যেটা নাও সেটা আমার কাছে সেই সময় পরিবর্তন হয়ে গেছে, কারণ আমি অন্য সময় আর একজনকে বলছি এই কথাটা, এই জন্য আমি বললাম দেন। He said, I am glad to be here this morning. He said that he was glad to be there that morning. He said, I shall go to Dhaka tomorrow. He said that he would go to Dhaka the next day. He said, Karim will come here. এখন যে বক্তা যে এটা এক্সপ্রেশন করছে, যে এটা বলছে, সে যদি ওই একই প্লেসে থাকে তাহলে কি বলবে? হি সেড দ্যাট করিম উড কাম হিয়ার। ধরো বক্তা ঢাকাতেই আছে, তাহলে করিম ঢাকাতে আসবে, তাহলে কি বলবে? করিম উড কাম হিয়ার। কিন্তু বক্তা আছে চট্টগ্রামে, তাহলে বক্তা তখন কি বলবে? করিমের কথাটা অন্য কাউকে বলছে, এই কথাটা করিম যে ঢাকাতে যাবে সেই কথাটা সে অন্য কাউকে বলছে, তখন সে কি বলবে? হি সেড দ্যাট করিম উড গো দেয়ার। অর্থাৎ করিম যে এই ইনফরমেশনটা দিচ্ছে সে কিন্তু ঢাকাতে নাই, সে আছে চট্টগ্রামে, এই জন্য তার কাছে ঢাকাটা হলো দেয়ার। আর এটা কাম হবে না, কারণ চট্টগ্রামে তো আসবে না, যাবে তো ঢাকায়, এই জন্য গো। এবার এসো আমরা উত্তরগুলো মিলিয়ে নিই, এক নজর দেখে নিই। এই পর্যন্ত আমরা যতগুলো সেন্টেন্স করেছি সবগুলোই ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমাদেরকে মনে রাখতে হবে ডাইরেক্ট স্পিচ থেকে, রুল নাম্বার 5, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হলে সকল প্রকার সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। অর্থাৎ তুমি যখন ইনডাইরেক্ট স্পিচে পরিণত করবা, ন্যারেশন পরিবর্তন করবা, তখন সকল প্রকার সেন্টেন্সকে, সেটা ইন্টারোগেটিভ হোক, ইম্পারেটিভ হোক, অবজেক্টিভ হোক, এক্সক্লেমেটরি হোক, সবগুলোকে তোমার কি বানাতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। ভার্বাল কোশ্চেন, দেখো দুই ধরনের কোশ্চেন আছে, একটা হলো ভার্বাল কোশ্চেন, অর্থাৎ ভার্ব দিয়ে যেটা শুরু হয়, আর একটা হলো WH কোশ্চেন, যে হু, হুইচ, এগুলো দিয়ে শুরু হয়েছে। ভার্বাল কোশ্চেন এর ক্ষেত্রে আমরা কনজাংশন হিসেবে ইফ ব্যবহার করি। এই ইফটা দ্যাটের স্থানে ইফ বসে এবং সেইডের স্থানে আস্কড বসে। অর্থাৎ এর আগে আমি বলেছিলাম হি সেইড দ্যাট, এবার আমরা বলবো হি আস্কড দ্যাট। তাহলে আমরা পরের সেন্টেন্সগুলো চেষ্টা করি। ডু ইউ নো দ্য ওয়ে টু দ্য স্টেশন? শি সেইড টু মিনা। শি সেইড টু মিনা ইফ শি নিউ দ্য ওয়ে টু দ্য স্টেশন। ডাজ শি রিকোয়ার এনি হেল্প? The old man asked me. The old man asked me if she required any help. Is not poverty a curse? My father said to me. My father asked me if poverty was not a curse. অথবা আমরা is not a curse ও দিতে পারি, যেহেতু poverty এটা একটা চিরন্তন সত্য, poverty সবসময় অভিশাপ, আমরা দুই রকমই করতে পারি। করিম said, Mina, isn't water boiling yet? তোমরা একদম বাধ্য না হলে অ্যাড্রেসিং এই কথাটা ব্যবহার করবা না। যখন বাধ্য হবা তখন অ্যাড্রেসিং হার অ্যাজ মিনা, এটা শুনতে ভালো শোনায় না। তোমরা বলবা করিম asked Mina
if if water wasn't boiling by that time, I said to him, shall I reach the village before dawn? I asked him if I would অথবা I should দুটাই ব্যবহার করা যেতে পারে। reach the village before dawn, I said to him, shall I love my country? এখানে দেখো একটা উচিত অর্থে এখানে শ্যালটা এসেছে, এখানে আমরা উড ব্যবহার করতে পারবো না, এখানে আমরা শুড ব্যবহার করবো, অর্থাৎ আমাদের আসলে দেশকে ভালোবাসা উচিত। এই জন্য আমরা বলবো I asked him if I should love my country. I said to him, who are you? এইবার দেখো এগুলো কিন্তু WH কোশ্চেন। WH কোশ্চেনের ক্ষেত্রে আমাদের আর ইফ এর সহযোগিতা নিতে হবে না, কারণ এখানে কনজাংশন হিসেবে আমরা ওই WH কেই ব্যবহার করব, অর্থাৎ হু হুইচ যাই থাকুক সেটাই আমরা ব্যবহার করব। তাহলে I said to him, who are you? তাহলে I asked him who he was। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে অবশ্যই সাবজেক্টের পরে ভার্ব আসবে, এই জন্য আগে আমরা সাবজেক্ট নিয়ে আসলাম, তারপরে ভার্ব নিয়ে আসলাম। যেই কোনো ধরনের সেন্টেন্সকেই আমরা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। He said to me, which book do you want? He asked me which book I wanted. ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, এটাকে আমরা অ্যাসার্টিভ করে ফেললাম। He said to me, you are going to playground, aren't you? এই যে ট্যাগ কোশ্চেন দিয়ে এটা প্রশ্নবোধক করে ফেলেছে। তাহলে আমরা কি বলবো? He asked me if I was going to the playground and assumed that I was. বলছে aren't you? তার মানে তুমি কি যাওনি, তার মানে আমি গিয়েছিলাম। তোমরা ট্যাগ কোশ্চেন খুব ভালো করেই জানো যে তুমি কি বাজারে যাওনি, তার মানে তুমি গিয়েছিলে, আমি এটা ধারণা করছি। নেগেটিভ হলে পজিটিভ হয়, পজিটিভ হলে নেগেটিভ হয়। and assume that I was। এসো এবার আমরা উত্তরগুলো মিলিয়ে নিই। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অর্ডারড, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, টোল্ড এই ধরনের ভার্বগুলো ব্যবহার করব, কারণ আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ অথবা অনুরোধ, সেন্টেন্সের অবস্থা বুঝে এগুলো আমরা ব্যবহার করব। আর আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোনো ক্লজ গঠিত হয় না। 7 নম্বর রুলে দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স ডাজ নট ক্রিয়েট এনি ক্লজ, দ্য স্পিকার গিভস দ্য ইনফরমেশন ইন এ সিম্পল সেন্টেন্স। যেহেতু সিম্পল সেন্টেন্সে ইনফরমেশনটা দেওয়া হয়, এই জন্য আমরা টু প্লাস ভার্ব ইনফিনিটিভ ব্যবহার করি। দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার মার্চ অন। তাহলে ক্যাপ্টেন সোলজারদেরকে বলছে যে মার্চ করো, তো আমরা কি বলবো? দ্য ক্যাপ্টেন অর্ডার দ্য সোলজার টু মার্চ অন। এইখানে আমরা কোনো দ্যাট ব্যবহার করলাম না, যেহেতু এখানে কোনো ক্লজ গঠন হয়নি। সরাসরি ইনফিনিটিভ টু ব্যবহার করে আমরা সিম্পল সেন্টেন্সে বিষয়টা ব্যাখ্যা করতে পারলাম। হি সেড টু মি প্লিজ ওপেন দ্য ডোর। তো প্লিজ দেখে আমরা বুঝতে পারছি যেটা রিকোয়েস্ট, তাহলে হি রিকোয়েস্টেড মি টু ওপেন দ্য ডোর। মাদার সেড টু হিম ডোন্ট টেল এ লাই। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মাদার কি করছে? অ্যাডভাইস করছে, একটা উপদেশ দিচ্ছে। তাহলে মাদার অ্যাডভাইসড হিম নট টু টেল এ লাই। আমরা নট টু টেল এ লাই এভাবেও বলতে পারি, অথবা আমরা বলতে পারি মাদার ফরবেড হিম টু টেল এ লাই। ফরবিড থেকে, ফরবিডের পাস্ট হলো ফরবেড, অর্থাৎ নিষেধ করেছিল, টু টেল এ লাই। রিনা সেড টু হিম স্যার ডোন্ট গো হোম নাও। আমি তোমাদেরকে আগেই মানা করেছি যে অ্যাড্রেসিং কথাটা যতটুকু পারা যায় তোমরা অ্যাভয়েড করবা। তাহলে স্যার দেখে আমি বুঝতে পারছি যে ও খুব পোলাইটলি বলছে অথবা খুব রেসপেক্টফুলি বলছে। তাহলে আমরা এখানে ব্যবহার করব যে রিনা requested him respectfully not to go home then। তাহলে now এর জায়গায় আমরা then ব্যবহার করেছি। রুল নাম্বার 8, let us means proposal, so proposed is used as verb। যখন let us থাকবে বাক্যে তখন তোমরা বুঝে নিবা যে এটা প্রস্তাব বোঝাচ্ছে। তাহলে let us go to a picnic, he said to me let us go to a picnic। সে আমাকে বলল চলো পিকনিকে যাই, অর্থাৎ এটা একটা প্রস্তাব। আর যদি বলে he said to me let me come in,
আমাকে একটু আমি কি আসতে পারি, তাহলে এটা হচ্ছে রিকোয়েস্ট। হ্যাঁ, লেট হার ডু দিস, তাকে এই কাজটি করতে দাও, এটা হচ্ছে এক ধরনের রিকোয়েস্ট। তাহলে যখন লেট মি, লেট হিম, লেট হার এগুলো বলে তখন এটাকে আমরা বুঝি রিকোয়েস্ট। তাহলে ভার্বটাও কি ব্যবহৃত হয়, রিকোয়েস্টেড ব্যবহৃত হয়। তাহলে প্রপোজড আর কনজাংশন হিসেবে কি ব্যবহৃত হয়, উভয় ক্ষেত্রেই দ্যাট ব্যবহৃত হয়। কিন্তু পরবর্তী ক্লজে যখন প্রস্তাবনা বোঝায় তখন পরবর্তী ক্লজে আমরা শুড ব্যবহার করি, আর যখন অনুমতি বোঝায় তখন পরবর্তী ক্লজে আমরা মাইট অথবা মাইট বি অ্যালাউড ব্যবহার করি। চলো আমরা চেষ্টা করি। হি সেড টু হিজ কম্প্যানিয়ন্স, লেট আস নট মিস দিস চান্স। তাহলে হি প্রপোজড টু হিজ কম্প্যানিয়ন্স দ্যাট দে শুড নট মিস দ্যাট চান্স। দেখো এখানে দে হলো কেন, এখানে আমরা যদি কোনো এক জায়গায় অর্থাৎ বক্তা, এইখানে দুই ধরনের প্রোনাউন আছে, একটা হচ্ছে হি আর একটা হলো হিজ কম্প্যানিয়ন্স। কেউই কিন্তু আমি না, অর্থাৎ আমি অন্যের কথা নিজের মতো করে বলছি। এখানে যদি এরকম বলা হতো হি সেড টু মি, তাহলে আমি যেহেতু দুইজনের মধ্যে একজন আমি, তাহলে আমি বলতাম লেট আস। অথবা যদি আই সেড টু মাই কম্প্যানিয়ন্স, তাহলেও আমি কি বলতাম, লেট আস। কিন্তু দেখো দুই জায়গার কোনো জায়গায় আমি নাই, হি এর ক্ষেত্রেও আমি নাই, হিজ কম্প্যানিয়ন্স এখানেও আমি নাই। তাহলে এই জন্য বলছি দে শুড নট মিস দ্যাট চান্স। উই সেড লেট হিম টেল দ্য স্টোরি। তাহলে এখানে লেট হিম টেল দ্য স্টোরি, এখানে রিকোয়েস্ট বোঝাচ্ছে এক ধরনের। তাহলে আমরা কি বলবো, উই রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু টেল দ্য স্টোরি, অথবা হি মাইট টেল দ্য স্টোরি। হি সেড লেট মি কাম ইন, হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট কাম ইন। চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো অর এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, এই তিন ধরনের ফ্রেজ ব্যবহার করব। অবশ্যই পরিস্থিতি বিবেচনা করে। যদি দেখি যে দুঃখ দুঃখ ভাব, তাহলে এক্সক্লেমড উইথ সরো। যদি দেখি আবেগের মধ্যে খুব সুখ সুখ ভাব, তখন বলবো এক্সক্লেমড উইথ জয়। আর যখন দেখবো খুব বিস্ময়ের সাথে বলছে, তখন এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। আর যখন কিছুই বুঝবো না, তখন এক্সক্লেমড দ্যাট। যেমন এখানে আছে হি সেড টু মি, অ্যালাস আই কুড নট সেভ ইউ। তাহলে হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি কুড নট সেভ মি। তাহলে এই কুডকে তো আর কি করা যাচ্ছে না, এইটাকে তার অতীত করা যায় না। তাহলে হি কুড নট সেভ মি। দ্য বয় সেড হুররা উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। দ্য বয় এক্সক্লেমড উইথ জয়, এখানে বুঝতে পারছি আনন্দের সাথে বলছে, দ্যাট they had won the match. He said what a nice bird it is. আমরা বুঝতে পারছি what a nice bird it is, এটা হলো এক ধরনের আবেগ, বিস্ময়ের সাথে বলছে কি সুন্দর পাখি। তারপরে it was a very nice bird। আমরা যখন চেঞ্জিং সেন্টেন্স করেছিলাম, ট্রান্সফরমেশন করেছিলাম, তখন দেখেছিলাম যে হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, তখন বলবে দ্য ফ্লাওয়ার ইজ ভেরি নাইস। অথবা হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, তখন বলবে ইট ইজ এ ভেরি নাইস ফ্লাওয়ার। যখন এ থাকে তখন এ দিয়েই শুরু করি। ঠিক তাই এখানে বলছে he said what a nice bird it is, that he exclaimed with wonder that it was a very nice bird. He said how dirty the house is. এখানে আসলে বিস্ময়ও প্রকাশ পায়নি, দুঃখও প্রকাশ পায়নি, সুখও প্রকাশ পায়নি। তাহলে he cried out অথবা he exclaimed that the house was very dirty. এবার আমরা কিছু মিসেলেনিয়াস সেন্টেন্স, বিবিধ সেন্টেন্স দেখব। The teacher said, thank you my boys. আমরা সংক্ষেপে করব, সহজ করে ফেলব, আমরা এখানে জটিল করব না। The teacher thanked the boys. He said goodbye my friends. My friends এগুলো কোনো কিছু বলার দরকার নাই, অ্যাড্রেসিং এর কিছু উচ্চারণ করার দরকার নেই। কি বলবো সরাসরি, he bade his friends goodbye. He said to me happy birthday. He wished me a happy birthday. He said to me, you are a fool. He called me a fool. He said, by God, what a good news. Swear, sword, sword. দেখো যখনই by God দেখবো তখন আমরা বুঝবো যে sword।
তাহলে he swore by God that it was a very good news. He said, poor fellow, how changed you are. He exclaimed with sorrow that he was greatly changed. অথবা আমরা বলতে পারি he pitied the man and exclaimed that he changed a lot. অথবা he was changed greatly, he was greatly changed. এইভাবে আমরা নানাভাবে বলতে পারি। করিম cried, my friend, I always think of you. করিম exclaimed that, অথবা করিম cried that his friend, he always thought of his friend. He always thought of his friend. দেখো এখানে আমরা মাই ফ্রেন্ড, এখানে আমরা অ্যাড্রেসিং ব্যবহার করিনি। যতদূর পর্যন্ত পারবো আমরা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। এরপরটা দেখো জিম ডার্লিং ক্রাইড ডেলা, ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে। ডেলা এইখানে কিন্তু দুইটা আমরা একসাথে এটাকে ম্যানেজ করার জন্য এইখানে আমরা অ্যাড্রেসিং ব্যবহার করতেই হবে আমাদের। তাহলে অ্যাড্রেসিং জিম অ্যাজ ডার্লিং, ডেলা এক্সক্লেইমড দ্যাট, ডেলা রিকোয়েস্টেড দ্যাট। এখানে দেখো ডোন্ট লুক অ্যাট, এটা ডোন্ট দেখে আমরা বুঝতে পারছি যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কি বলবো, ডেলা রিকোয়েস্টেড নট টু লুক অ্যাট হার দ্যাট ওয়ে, অথবা ডেলা ফরবেড হিম টু লুক অ্যাট হার দ্যাট ওয়ে। আমরা এইভাবে করতে পারি। এরপরে আসো আমরা আরো কিছু সেন্টেন্স দেখি। আই সেড টু হিম, হু আর ইউ, হোয়াট ডু ইউ ওয়ান্ট। দুইটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখন এইরকম একই ধরনের দুইটা সেন্টেন্স পরপর থাকে তখন আমরা শুধু অ্যান্ড যুক্ত করি, নতুন ভাবে আর ভার বানার কোনো দরকার নাই। যেমন আই আস্কড হিম হু হি ওয়াজ অ্যান্ড হোয়াট হি ওয়ান্টেড, জাস্ট অ্যান্ড দিয়ে যুক্ত করে দিলাম। রিনা সেড টু মি, আই হ্যাভ লেফট মাই পেন্সিল অ্যাট হোম, ক্যান ইউ গিভ মি ওয়ান টু রাইট উইথ। তো দেখো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আর একটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে আমাদের দুই রকম ভার্ব আনতে হবে। তাহলে রিনা said to me that she had left her pencil at home and she asked me if I could give her one to write with. তাহলে if I could give her, দেখো she asked me, আবার নতুন করে আমাদেরকে কি আনতে হচ্ছে, নতুন ভার্ব আনতে হচ্ছে, asked ভার্বটা আনতে হচ্ছে। আমরা and দিয়ে সরাসরি যুক্ত করে দিতে পারলাম না, and দিয়ে যুক্ত করলাম কিন্তু আবার নতুন ভার্ব নিয়ে আসলাম। রিনা said, why are you still here করিম, go home at once. রিনা asked করিম why he was still there and he also told him to go home at once. তাহলে দেখো she also told him, আবার নতুন করে কি নিয়ে এসেছি, ভার্ব নিয়ে এসেছি, যে তাকে বাড়ি চলে যেতে বলল। এখানে asked ভার্ব ছিল আর এদিকে আমরা told ভার্ব দিলাম। The teacher said to the boy, are you ill? The boy replied, no. The teacher asked the boy if he was ill. The boy replied that he was not. আমরা এখানে এই নোটাকে যতটুকু পারি ওই যে ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা ইন দ্য নেগেটিভ বললে সমস্যা নাই, তবে না বলাই ভালো। দ্য হোস্ট সেড টু হার, হ্যাভ অল দ্য গেস্ট অ্যারাইভড? শি রিপ্লাইড ইয়েস। দ্য হোস্ট আস্কড ইফ অল দ্য গেস্টস হ্যাড অ্যারাইভড? নো। হ্যাঁ, হ্যাভ অল দ্য গেস্টস অ্যারাইভড, তাহলে হ্যাভ আছে, তাহলে এটা কি হয়ে গেল, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে আমরা কি করব, পাস্ট পারফেক্ট টেন্সে করব। তাহলে ইফ অল দ্য গেস্টস হ্যাড অ্যারাইভড, শি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এই কথা না বলে আমরা বলতে পারি শি রিপ্লাইড দ্যাট দে হ্যাড। টিনা সেড, হ্যালো রিনা, হোয়ার আর ইউ গোয়িং? টিনা গ্রিটেড রিনা। দেখো এইরকম হ্যালো যখন থাকে তখন আমরা খুব সহজভাবে গ্রিট, এটা এক ধরনের গ্রিটিং, হ্যালো হচ্ছে এক ধরনের গ্রিটিং। তাহলে টিনা গ্রিটেড রিনা and asked where she was going. এইভাবে আমরা করতে পারবো।
চলো আমরা উত্তরগুলো দেখে নিই। নিচের ন্যারেশনগুলো নিজেরা চেষ্টা করো।